দোরগোড়ায় বাড়িটা দাঁড়িয়ে আছে বিশাল জায়গা নিয়ে, সেই সঙ্গে প্রাচীন ঐতিহ্যের ছাপ এ বাড়ির পরতে পরতে। মূল বাড়ির চারিদিকেই প্রচুর খোলা জায়গা, আর সীমানার পুরোটাই পাঁচিলে ঘেরা, যদিও পাঁচিলটা খুব উঁচু নয়। বাড়ির পেছনে সবচেয়ে বেশি জায়গা, সেখানে বড় সড়ো একটা বাগান আছে, আর কলা গাছ ঘেরা একটা পুকুর, যাকে দিঘি বলাই ভালো। অর্থাৎ সব দিক থেকেই একটা সার্থক জমিদার বাড়ি। কাল সকালেই আমরা সুজয়বাবুর সঙ্গে বাড়ির চৌহদ্দিটা ঘুরে দেখে এসেছি। এক ঝলক দেখে মনে হয়েছে প্রাচীন সব জমিদার বাড়ির মতো এই বাড়ি অবহেলিত নয়। মাঝে মাঝে সংস্কার করে মোটামুটি ভদ্রস্ত করেই রাখা হয় এই বাড়িটাকে। বাড়ির সামনের মূল গেটটা বেশ চওড়া আর উঁচু, রাজবাড়ির ফটকের মতো। মাথায় একটা গণেশের মূর্তি বসানো। গেট দিয়ে ঢুকলেই সোজা চওড়া নুড়ি বিছানো রাস্তা চলে গেছে বাড়ির সদর দরজা পর্যন্ত। সে রাস্তার দুদিকে সারি দেওয়া দেবদারু গাছের ছায়া। বাঁ দিকে আউট হাউস, যেখানে আমরা আছি, আর ডান দিকে খোলা জায়গা। সেখানে 2-3টে টিনের শেড আছে, যা গ্যারেজ আর গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। আর পাঁচিলের ধারে ধারে নাম না জানা কত বাহারি ফুলের গাছ। মধ্যিখানে একটা শান বাঁধানো ফোয়ারা, ঠিক যেমনটি হয়ে থাকে। গেটের ভেতর থেকে সোজা তাকালে ছবির মতো দেখতে লাগে বাড়িটাকে। মনে হয় আধুনিক আকাশের প্রেক্ষাপটে একটা প্রাচীন জমিদার বাড়ি মূর্তিমান ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে। অরিন্দম রাস্তার এপাশ ওপাশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই ইতিহাসের ছবি তুলছিল ঘুরে ঘুরে। এর মধ্যেই বেশ চনমনে রোদ্দুর উঠে গেছে। আমরা একটু গাছের ছায়া খুঁজে দাঁড়িয়েছিলাম, আর সুজয় বাবুর জন্যে অপেক্ষা করতে করতে কথা বলছিলাম নিজেদের মধ্যে। মেজরের প্রিয় সঙ্গী দুর্ধর্ষ শিকারী গ্রে হাউন্ডটি একটু দূরে ফোয়ারার চারিদিকে ঘুরে ঘুরে পাক খাচ্ছিল। মেজর সেদিকে তাকিয়ে বললেন, একটা ইন্টারেস্টিং তথ্য পেলাম, বুঝলে ব্রাদার। কৌতূহলের চোখে মেজরের দিকে তাকালাম। মেজর বললেন, মানিক্য প্রতাপ ঘোড়ায় চড়তে খুব ভালোবাসতেন, আর ওর ঘোড়াটি ছিল ওর প্রিয় পোষ্য, নিজের প্রাণের থেকেও প্রিয়, আমার ক্যাপ্টেনের মতোই। মেজরের গলায় নিজের নাম শুনে ক্যাপ্টেন এগিয়ে আসে। মেজর ওর গলায় আলতো করে হাত বোলাতে বোলাতে বলেন, এক দুরারোগ্য অসুখে ঘোড়াটি হঠাৎ মারা যেতে মানিক্য প্রতাপ ভীষণভাবে শোকাহত হয়েছিলেন। সে শোক তিনি শেষ পর্যন্ত ভুলতে পারেননি, আর তাই বারবার তার লেখায় ঘুরে ফিরে এসেছে সেই শোক। কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং তথ্যটা কি জানো ব্রাদার? কি মেজর, কি সেই তথ্য? প্রশ্ন করে অরিন্দম। ও যে কখন গল্পের টানে ছবি তোলা ছেড়ে আমাদের কাছে এসে জুটেছে বুঝতেই পারিনি। মেজর যেন ম্যাজিশিয়ানের তাজ দেখানোর মতো করে বলেন, মানিক্য প্রতাপের সেই প্রিয় ঘোড়ার নাম ছিল চৈতক। আমি চমকে উঠে বললাম, সে কি? চৈতক তো বিখ্যাত ঘোড়া, ইতিহাসে পড়েছি, ওই রানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চৈতক। মেজর হেসে বললেন, সেটাই তো মজা। এই ঘোড়ার নামকরণের মধ্যে দিয়েই সুজয়ের ঠাকুরদা তার প্রাজ্ঞতার আরেক পরিচয় দিয়েছেন। রানা প্রতাপ আর মানিক্য প্রতাপ, নামের মিলটা লক্ষ্য করেছো ব্রাদার? অর্থাৎ সরাসরি না বলেও ওই বৃদ্ধ ভদ্রলোক খেলেছেন ঐতিহাসিক সাযুজ্যের এই মজার খেলা। কি ইন্টারেস্টিং না? মুগ্ধ হয়ে যাই, কোনো কথা বেরোয় না মুখ দিয়ে। এমন সময় দূরে সুজয় বাবুকে দেখা যায়। বাড়ির সদর থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে এদিকেই আসছেন। কাছে এসে বলেন, সরি মেজর, একটু দেরি হয়ে গেল। আসলে দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু দেখে এলাম আর কি। চলুন চলুন। আমরা কিছু না বলে সুজয় বাবুর পেছন পেছন জমিদার বাড়ির দিকে এগোই। 2 মহলা বাড়ি। কাল সকালে আমরা একবার ঢুকেছিলাম এই বাড়িতে, তাও বাহির মহলে। সেখানে যে ঘরটায় রাজশেখর থাকতো সেটা দেখার জন্যে। তারপর আজ এই দ্বিতীয়বার যাচ্ছি, এবং বলাই বাহুল্য এবার অন্দর মহলে যেতে পারবো আমরা। রাস্তাটা চওড়া হতে হতে গিয়ে সদরের সামনের সিঁড়িতে মিশেছে। তার একটু আগেই রাস্তাটার 2টো প্রশাখা বাড়িটার দুপাশ দিয়ে চলে গেছে পেছনের দিকে। সিঁড়ি দিয়ে উঠলেই মস্ত মস্ত থামে ঘেরা চওড়া দালান,
দুপাশে বাইরের ঘর। বোঝাই যায় যে এককালে এগুলোই ছিল কাছারি ঘর। মাঝের প্যাসেজ ধরে আমরা ভেতরের দিকে যেতে থাকি। হাঁটতে হাঁটতে সুজয়বাবু বলছিলেন, এই যে দেখছেন দেওয়ালে ঝোলানো অয়েল পেন্টিংগুলো, এগুলো প্রায় 200 বছর ধরে একটু একটু করে জমা হয়েছে। বাড়িটা রক্ষণাবেক্ষণের যা খরচ, তাতে এক একবার ভাবি যে এগুলো কিছু কিছু করে বেচে দিলে সেই টাকাটা উঠে আসবে। তারপর আবার দাদার সঙ্গে পরামর্শ করে সেই চিন্তা ত্যাগ করতে হয়। আসলে দাদার একেবারেই সেটা ইচ্ছে নয়। বুঝতে পারি দাদা বংশের ঐতিহ্যের কথাই ভাবছে। আমি বললাম, তা ঠিক, এইসব অয়েল পেন্টিং কিন্তু এখন অমূল্য, টাকা দিয়ে এদের বিচার হয় না। সুজয়বাবু মাথা নেড়ে সায় দিলেন। মেজর মাথা নিচু করে হাত দুটো পেছনে মুষ্টিবদ্ধ করে হাঁটছিলেন। এবার বললেন, তোমার ঠাকুরদার ঘরটা কোনখানে সুজয়? সুজয়বাবু বললেন, ওই যে একতলার শেষ প্রান্তে। ঠাকুরদা প্রথমে ওপরেই থাকতেন, পরে বয়স হয়ে যেতে ওই ওঠা নামার অসুবিধার জন্যে তলার ঘরটাই বেছে নিয়েছিলেন। তাই ওপরের ঘরের সমস্ত কিছু নিচের ঘরে নিয়ে আসা হয়েছিল। অবশ্য এটা আমার শোনা কথা, আমি জন্ম থেকেই ঠাকুরদাকে ওই ঘরেই থাকতে দেখেছি। বাহির মহল শেষ হতে একটা ফাঁকা উঠোন, তারপর অন্দরমহল শুরু হয়েছে। এখানেও প্রথমে একটা শক্তপোক্ত দরজা, তারপর লম্বা দালানের দুপাশে ঘর। যথারীতি এখানেও দালানের দুদিকে দেওয়ালে ঝোলানো বড় বড় ছবি, নানান রকম বিদেশি মূর্তি দাঁড় করানো আছে। দেওয়ালে দেওয়ালগিরি, আর দালানের মাঝামাঝি একটা দুর্দান্ত ঝাল লণ্ঠন। ডান দিকে বাঁ দিকে কোনো ঘরের দরজা ভেজানো, কোনো ঘরে তালা দেওয়া। দু একটা ঘর থেকে লোকজনের কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। শুনলাম ঠাকুর চাকররা একতলাতেই থাকে, রান্নাঘরটাও একতলারই এক পাশে। আমরা হাঁটতে হাঁটতে দালানের শেষ প্রান্তে এসে দেখলাম বাঁ দিকে আর ডান দিকে মুখোমুখি দুটো ঘর, দুটোই তালা দেওয়া। সুজয়বাবু পকেট থেকে চাবি বার করে ডান দিকের ঘরটার তালা খুলতে খুলতে বললেন, আগে এ ঘরটা খোলাই থাকতো, শুধু ভেতরের একটা দেওয়াল আলমারি আর সিন্দুকটা থাকতো তালা দেওয়া। সিন্দুক খোলার খবর পাওয়ার পর থেকে ঘরটাতেও তালা দিয়ে রাখার বন্দোবস্ত করেছি। মেজর বললেন, ভালো করেছো, অন্তত যতদিন রহস্যের সমাধান না হয় তালাটা দেওয়াই থাক। বলতে বলতে তালা খুলে আমরা পরপর ঘরে ঢুকি, আর ঢুকেই হাঁ হয়ে যাই। কি বিশাল ঘর! আমাদের আউট হাউসের এক একটা ঘরের প্রায় 2.5 গুণ। ঘরের পশ্চিম দিকে জানলা ঘেঁষে সুবিশাল এক পালঙ্ক, তার পাশেই কারুকার্যময় কাঠের একটা বেডসাইড টেবিল, ড্রয়ার দেওয়া, আরো 2টি চেয়ার এবং একটি লেখার টেবিল। উত্তর দিকেও বড় বড় 2টো জানলা, যার কাঁচের শার্সি দিয়ে পেছনের বাগান দেখা যাচ্ছে। তার মাঝখানের দেওয়ালেই সেই দেওয়াল আলমারি। ঘরে আছে আরো 2টো বস্তু, একটা আরামকেদারা এবং একটি সিন্দুক। পূর্ব দিকের দেওয়ালের কোণে রাখা সেই ভারী সিন্দুকটা 4টে চ্যাপ্টা পায়ার ওপর বসানো। মেজর ঘরের চারিদিকে চোখ বোলাতে বোলাতে সিন্দুকটা সামনে গিয়ে দাঁড়ালেন। আমরাও ঘিরে দাঁড়াই তার চারপাশে। একটা বিশাল কবজায় বড়সড় একটা তালা ঝুলছে। সুজয়বাবু ধীরে সুস্থে তালা খুলে সিন্দুকের ডালা তুলে দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড় করিয়ে রাখলেন। আর তখন সিন্দুকের ভেতরটা দেখেই চোখ ছানা বড়া। কি নেই সেখানে! তাড়া করে রাখা কাগজ, মোটা মোটা কয়েকটা বই, রোল করা কিছু হলদে কাগজ, অনেকটা জ্যোতিষীদের কোষ্ঠীর মতো দেখতে, একটা চামড়ার চাবুক, হাড় বা আংটি রাখার মতো কয়েকটা গয়নার বাক্স, গোটা কত খাতা, এমনকি একটা জমি মাপার ফিতে পর্যন্ত। এছাড়াও আরো নানান রকম টুকিটাকি সব জিনিসপত্রের সিন্দুকটা জমজমাট। মেজর বলে উঠলেন, বাহ, যোগ্য লোকের যোগ্য জিনিসটি খুঁজে পেয়েছি এতক্ষণে। এই বলে সিন্দুক ঘাঁটতে শুরু করলেন। প্রথমে হলদে কাগজগুলো 2-একটা খুলে দেখলেন, তারপর একে একে বই খাতা। প্রত্যেকটা বই আর খাতা যত্ন করে খুলে খুলে উল্টে পাল্টে দেখলেন। তারপর 2-একটা গয়নার বাক্স খুলতেই দেখা গেল সেগুলো ফাঁকা। মেজর কিছু জিজ্ঞেস করার আগে সুজয়বাবু বলে উঠলেন, ওখানে কিছুই নেই মেজর, সবগুলোই ফাঁকা। বাবা বহুদিন আগেই গয়নাগুলো নিয়ে ব্যাংকের লকারে রেখে দিয়েছেন। মেজর আর কিছু না বলে আবার সিন্দুকে মনোযোগ দিলেন।
তারপর অন্যান্য সমস্ত জিনিসপত্র একে একে নেড়েচেড়ে দেখে নিয়ে ডালা বন্ধ করে দিলেন। সুজয়বাবু জিজ্ঞেস করলেন, তালা লাগিয়ে দেব নাকি মেজর? মেজর মাথা নেড়ে বললেন, হো শিওর, এবার আলমারিটা একবার খোলো। বলে উত্তর দিকের জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। আমিও গুটি গুটি তার পাশে গিয়ে দাঁড়াই। জানলার ভেতর বাইরে দুটো পাল্লা, ভেতরের পাল্লায় কাঁচের শার্সি লাগানো, তার বাইরে খড়খড়ির পাল্লা। মেজর বললেন, দেখেছো ব্রাদার, কোনো কারণে খড়খড়ির পাল্লা টানতে ভুলে গেলে বাগান থেকে যে কেউ ঘরের ভেতরটা দেখতে পাবে। বিশেষ করে সিন্দুকটা রয়েছে এই জানলার একদম সোজাসুজি, কাজেই খড়খড়ির খোলা থাকা অবস্থায় সিন্দুক খোলা হলে সিন্দুকের ভেতরে প্রায় সব জিনিসই বাইরের লোকের চোখে পড়বে। সুতরাং আর কিছু না বলে মেজর চুপ করে যান, আবার অন্যমনস্ক। আর অন্যমনস্ক হলেই উনি গম্ভীর হয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে কপাল আর ভুরুতে হাতের বুড়ো আঙুল আর মধ্যমা ঘষতে থাকেন। এখনো তাই করছেন দেখে মেজরকে আর বিরক্ত করলাম না। এদিকে তাকিয়ে দেখি ইতিমধ্যে সুজয়বাবু দেওয়াল আলমারির তালা খুলে পাল্লা দুটো মেলে ধরছেন, আর অরিন্দম ঘরের বিভিন্ন অংশের ছবি তুলে যাচ্ছে। আলমারিটার সামনে এসে দাঁড়াই। ভেতরে 4টে তাক, সেখানে আছে কিছু বই, লাল কাপড়ে মোড়া কয়েকটা খেরোর খাতা, দলিল দস্তাবেজ গোছের কিছু কাগজপত্র, আর দোয়াত, কলম, পেন্সিল ইত্যাদি লেখালেখির সরঞ্জাম। আর বাকি যা আছে সেগুলো সবই শোকেসে সাজিয়ে রাখার জিনিস। যেমন কাঠের তৈরি একটা পালতোলা নৌকো, একটা কালো পাথরের নটরাজের মূর্তি, দুটো টিয়া পাখি, শ্বেত পাথরের একটা গণেশের মূর্তি, এই সব। গণেশের মূর্তিটা দেখেই চিনতে পারলাম, বাড়ির ফটকের মাথায় বসানো মূর্তিটিরই মিনিয়েচার এটি। জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, সেই সময় মেজর এসে দাঁড়ালেন আমার ঠিক পাশে। তার চোখের দৃষ্টি তীব্র, একের পর এক তাকের জিনিসগুলি পর্যবেক্ষণ করছেন, আর তার মনে গাঁথা হয়ে যাচ্ছে তাদের ছবি। তিনি দলিলগুলো খুললেন একে একে, আবার যেমন ছিল রেখে দিলেন। তারপর খেরো খাতাগুলিও পরের পর উল্টে পাল্টে দেখলেন আর রেখে দিলেন। কিছুতেই যেন তৃপ্তি হচ্ছে না তার, যেন বারবার একটা হারানো জিনিস খুঁজে চলেছেন অথচ পাচ্ছেন না। সেটাই জিজ্ঞেস করি মেজরকে, কি এত খুঁজছেন মেজর? মেজর যেন ছটফট করে উঠে জবাব দিলেন, জানি না, বারবার মনে হচ্ছে এইখানেই সব ধাঁধার উত্তর আছে, কিন্তু কোথায় কিছুতেই পাচ্ছি না যে। বলতে বলতে পেছনে হাত রেখে মেজর ঘরের ভেতর পায়চারি করতে থাকেন। তারপর হঠাৎ গিয়ে বসে পড়েন আরাম কেদারাটায়। আমরাও গিয়ে দাঁড়াই মেজরের পাশে। মেজর মুখ তুলে সুজয় বাবুর দিকে তাকান, বলে ওঠেন, সুজয়, তোমার কাছে আমার আপাতত 2টি জিজ্ঞাস্য আছে। সুজয়বাবু বললেন, বলুন মেজর। মেজর বললেন, প্রথম কথা, এই বাড়ি নিয়ে কি কোনো সময় ভূত সংক্রান্ত কিছু গুজব রটেছিল? এই ধরো ভূতের উপদ্রব বা যে কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা, তেমন কিছু কি তোমার জানা আছে? সুজয়বাবু এক মুহূর্তও সময় নিলেন না ভাবার জন্যে। বললেন, না মেজর, জীবনে এমন কোনো কথা শুনিনি, অন্তত আমাদের বাড়ি নিয়ে। হ্যাঁ, গ্রামের পূর্ব প্রান্তের ওই টিলাটা নিয়ে এক সময়। শিউ টিলা? সুজয়বাবু এক মুহূর্ত থেমে বললেন, ও, নামটা আপনি শুনেছেন? হ্যাঁ, ওই শিউ টিলায় নাকি এক সময় অলৌকিক কিছু দেখা বা শোনা যেত। যেমন হয়তো রাতের বেলা কেউ ওখানে আলো দেখতে পেত, অথবা আবার হঠাৎ কোনো দিন শোনা যেত বন্দুকের গুলির আওয়াজ। কিন্তু সেও বহুদিন আগে, আমার ঠাকুরদার আমলে। তখন তো ওখানে গুহার ভেতর ওই নটরাজের মন্দিরটা ছিল, লোকেরাও যেত টেত। তারপর একটা ছোট ভূমিকম্পে সেই যে গুহার মন্দিরটা একসঙ্গে কোথায় হারিয়ে গেল, সেই থেকে ওদিকে আর কেউ যায় না, আর কোনো গুজবও শোনা যায় না। ওয়েট, কি বললে তুমি? মেজর প্রায় চিৎকার করে উঠে বসেছেন আরাম কেদারাটায়। ওই শিউটিলার মন্দিরটা ছিল নটরাজের মন্দির, গুহার ভেতর? তুমি ঠিক জানো?
সুজয়বাবু একটু অবাক চোখেই মেজরকে দেখতে দেখতে বললেন, ঠিক জানবো না কেন মেজর, ওটা তো আমাদেরই মন্দির ছিল। আমার প্রপিতামহ সূর্যপ্রতাপই তো ওটার প্রতিষ্ঠা করেছিলেন। সুজয়বাবুর কথা শেষ হতে না হতেই মেজর তড়াক করে লাফ দিয়ে উঠে পড়েছেন, গিয়ে দাঁড়িয়েছেন দেওয়াল আলমারিটার সামনে। তাক থেকে নটরাজের মূর্তিটা নামিয়ে হাতে করে ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকলেন, অভিনেতা রাজাতে হবে সব সাজাতে। বুঝলে তো ব্রাদার, অভিনেতা হলো নট, আর রাজা মানে রাজ, দুয়ে মিলে নটরাজ। এবং এই নটরাজকে নিয়েই ছক সাজাবার প্ল্যান করেছিলেন মাণিক্য প্রতাপ। নটরাজই হলো শিবের রূপ, তাই এই মন্দির থেকে স্থানীয় লোকের মুখে মুখে ওই টিলার নাম শিবের টিলা বা শিবটিলা। আবার ওই শিবটিলাতে গিয়েই সাপের কামড়ে প্রাণ গেল রাজশেখরের। মিলে যাচ্ছে। এবার একটু একটু করে মিলে যাচ্ছে ব্রাদার। শিবটিলার সঙ্গে এই রহস্যের প্রত্যক্ষ যোগাযোগ আছে। সুজয়, আমার একটা জিনিস চাই, দিতে পারবে? সুজয়বাবু বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কি জিনিস চাই বলুন। একটা বাংলা ডিকশনারি দুপুরের মধ্যেই আমার চাই। সুজয়বাবু বললেন, ঠিক আছে মেজর, হয়ে যাবে। অরিন্দম বলল, আর টিলা, ওখানে যাওয়া হবে না মেজর? মেজর হাসি মুখে বললেন, যাওয়া হবে না মানে? ওখানে না গেলে রহস্যের সমাধানই হবে না যে। আর সেই সঙ্গে ফটোগ্রাফার অরিন্দম রায়ের সাংঘাতিক কিছু ছবিও যে আমরা মিস করব ব্রাদার। চলো চটপট স্নান টান সেরে তৈরি হয়ে নি। এখন 10:15, পাক্কা 1 ঘন্টা পরে আমরা স্টার্ট করছি আমাদের জার্নি টু দ্য মিস্ট্রি। আকাশটা একটু মেঘলা করে এসেছে, সকালের মতো অতটা চড়া রোদ আর নেই। তাই সুজয়বাবু গাড়ি বার করার প্রস্তাব দিলেও মেজর বারণ করে দিলেন। বললেন, গাড়ি দরকার নেই, বরং চলো হেঁটেই যাই, হাঁটলে শরীর ভালো থাকে ব্রাদার। আমিও সায় দিলাম, বললাম, হ্যাঁ ঠিকই, আর তাছাড়া বেশি দূর তো নয়, বড় জোর মাইল 2 হবে, তাই না সুজয়বাবু? সুজয়বাবু বললেন, বাপরে, আপনার আন্দাজ তো সাংঘাতিক, একদম ঠিক বলেছেন। আমাদের বাড়ির গেট থেকে টিলাটা ঠিক 1.25 মাইল। আচ্ছা কি করে বললেন বলুন তো? আমি স্মিত হাসি, অরিন্দমই আমার হয়ে সাফাই গেয়ে দেয়, আরে আকাশ বলতে পারবে না, সিভিল ইঞ্জিনিয়ার বলে কথা। সুজয়বাবু বললেন, ও হ্যাঁ, তাও তো বটে, সরি সরি, আমার একদম খেয়াল ছিল না। আমি বললাম, অবশ্য এখন আর কেউ মাইলের হিসেব করে না, সবই কিলোমিটারে ট্রান্সফার হয়ে গেছে। সেই হিসেবে ধরলে 1.25 মাইল মানে হলো। মনে মনে একটু হিসেব করে বলি, 3.25 কিলোমিটার। এই রাস্তাটা এমন কিছুই না, অনেকে তো রোজ মর্নিং ওয়াকই করে 4-5 কিলোমিটার। সুজয়বাবু বললেন, তা ঠিক, তবে রোদ থাকলে এই সময়টায় হাঁটতে বেশ কষ্টই হতো, নেহাত মেঘলা আছে বলেই রক্ষে। মেজর কোনো কথাই বলছেন না, চুপচাপ আমাদের আগে আগে হেঁটে চলেছেন। তার গলা থেকে ঝোলানো বাইনাকুলারটা ঝুলছে একটা নির্দিষ্ট ছন্দে। এখানে আসার পর থেকে এই প্রথম ওটা মেজরের সঙ্গে দেখলাম। রাস্তাটা এই সকালবেলাতেও বেশ নির্জন। আসলে জমিদার বাড়ির পর থেকে এই পূর্ব দিকটা পুরোটাই প্রায় ফাঁকা, লোক বসতিও নেই। মাঝে মাঝে রাস্তার পাশে বিচ্ছিন্ন 2-1টা দোকান ঘর ছাড়া আর কিছুই নেই বলা যায়। এই মফস্বল শহরটার যা কিছু রমরমা সব পশ্চিম দিকটায়। সেদিক দিয়ে দেখলে সিংহরায় বাড়িটাই বর্ডার হয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হয়। মেজরের চুপচাপ থাকা দেখে আমি অগত্যা মেজরকে খোঁচাই, মেজর, কি এত ভাবছেন বলুন তো? মেজর অন্যমনস্কভাবে বলে ওঠেন, কি বলছো ব্রাদার? বলছি তখন থেকে কি এত ভাবছেন? এবার যেন একটু সচেতন হয়ে মেজর উত্তর দেন, না আসলে বুঝলে, সকালে ওই মাণিক্য প্রতাপের ঘরে কিছু একটা দেখে মনের মধ্যে সামান্য খোঁচা লেগেছে। একটা কি যেন ব্যতিক্রম, একটা অস্বাভাবিক কিছু, অথচ সেটা যে ঠিক কি সেটাই ধরতে পারছি না।
আমি বললাম, ওই জানলার পাল্লার ব্যাপারটা নাকি মেজর? মেজর বললেন, না না, তা নয়, ওটার ব্যাপারে তো কোনো সংশয় নেই। খড়খড়ি খোলা, জানলায় কাঁচের শার্সি, সেই অবস্থায় সিন্দুক খোলা হলো আর দিব্যি বাগানে দাঁড়িয়ে সেটা দেখাও গেল। না না, অন্য কোথাও, অন্য কোনো একটা খুঁটিনাটি। বলতে বলতে মেজর চুপ করে গিয়ে আবার তার ভাবনায় ডুবে যান। সেই সময় অরিন্দম হঠাৎ আমায় বলে, আচ্ছা আকাশ, আমরা যে ওই সাপখোপের রাজত্বে যাচ্ছি, এ সঙ্গে তো কোনো অস্ত্রশস্ত্র নেওয়া হলো না রে, এমনকি একটা লাঠি পর্যন্ত নেই। মেজর কি রিভলভারটা সঙ্গে নিয়েছেন জানিস? মেজর বোধহয় কথাটা শুনতে পেলেন, তাই আমি কিছু বলার আগেই পেছন ফিরে বললেন, আপাতত তার কোনো দরকার নেই ব্রাদার, আমাদের সঙ্গে একটি জীবন্ত অস্ত্র যাচ্ছে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই মেজর আঙুল তুলে সামনের দিকে দেখান। সেখানে দৃপ্ত পায়ে হেঁটে যাচ্ছে ক্যাপ্টেন। ওর শিকারী চেতনায় বোধহয় ধরা পড়েছে আমাদের এই অভিযানের বিপজ্জনক সংকেত, তাই এখন থেকেই ওর হাঁটার ভঙ্গিতে একটা সতর্কতা। ক্যাপ্টেনের দিকে দেখতে গিয়ে চোখে পড়ল হরেনের চায়ের দোকানটা। সেই সঙ্গেই দূরে আকাশের গায়ে ফুটে উঠল শিউটিলার সেই মনোরম দৃশ্যপট। দূর থেকে কি ভালোই না দেখতে লাগে টিলাটাকে, অথচ ওখানে কি যে অজানা রহস্য লুকিয়ে আছে ভাবতে গেলেই গাটা শিরশির করে ওঠে। অনেকক্ষণ হাঁটছি বলে সিদ্ধান্ত নেওয়া হলো হরেনের দোকানে একটু বসে চা খেয়েই নেওয়া যাক। বেঞ্চিতে বসে এটা সেটা কথা বলতে বলতে চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে এনার্জি সঞ্চয় করে নিলাম। কিন্তু সমস্যা হলো তারপরেই। হরেনকে চায়ের দাম দেওয়া গেল না কিছুতেই। ছোট কর্তা আর তার বন্ধুদের চা খাইয়ে হরেন পয়সা নেয় কি করে? সুজয়বাবু দু একবার জোরাজুরি করার পরেই মেজর বললেন, থাক সুজয়, বেকার সময় নষ্ট হচ্ছে, পরে বরং পুষিয়ে দিও, এখন চটপট পা চালাও দেখি। অরিন্দম বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক বলেছেন মেজর, চলো বন্ধু, চালাও পা। এই বলে বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে জোর গলায় গান গেয়ে উঠল, কদম কদম बढ़ाए যা, খুশি কে গীত গায়ে যা। মেজর পা বাড়াতে গিয়ে থমকে গেলেন। তার ভুরু কুঁচকে উঠল। মুখ থেকে যেন অজান্তেই বেরিয়ে এলো, মাই গড। আমরাও থমকে গেলাম। কি হলো? মেজর বিদ্যুতের মতো সুজয়বাবুর দিকে ফিরে বললেন, সুজয়, রাজশেখরের মৃত্যু একটা কদম গাছের তলায় হয়েছিল না? সুজয়বাবু একটু অবাক গলাতেই বললেন, হ্যাঁ, শিউটিলাতে ওই একটাই বিশাল কদম গাছ আছে, তার তলাতেই পাওয়া গিয়েছিল রাজশেখরের বডি। আমরা তো ওখানেই যাচ্ছি মেজর। মাই গড, মাই গড, একটাই কদম গাছ। তোমার ঠাকুরদার IQ এর পরিমাণটা বুঝতে পারছো ব্রাদার? কদম মানে পাও হয়, গাছও হয়। তাই চিরকুটের ওই এক পা গাছে কথাটায় তিনি অভ্যর্থ লক্ষ্যে এই টিলার একটি মাত্র কদম গাছকে বুঝিয়েছেন। সত্যি আপনাকে কুর্নিশ করি মাণিক্য প্রতাপ সিংহ রায়। ব্যাপারটা বুঝতে পেরে চমৎকৃত হয়ে যাই। কোনো কথা না বলে মেজরের পেছন পেছন হাঁটতে শুরু করি টিলার দিকে। কিন্তু আমার মনে নতুন করে একটা প্রশ্ন জাগে, তাই জিজ্ঞেস করি, কিন্তু মেজর, তারপরের অংশটা, ওই যে এক পা গাছে দিব্যি নাচে গিরিশ, তার মানে গিরিশ মানে তো হিমালয়, সেটা বা নাচে কি করে? ঘুরে মুচকি হেসে মেজর বললেন, এখানেই তো বাংলা ভাষার মজা ব্রাদার। গিরিশ কথাটার একটা মানে হিমালয় ঠিকই, তবে ওর আরও একটা মানে আছে যে, আর সেটা হলো মহাদেব বা শিব। আর সেই শিব যখন নাচেন তখনই তিনি হয়ে যান। মেজর থেমে যান আর আমরা সমস্বরে বলে উঠি, নটরাজ। ক্যাপ্টেনও যেন আমাদের কথা বুঝতে পেরে উল্লাসের সঙ্গেই মুখটা আকাশের দিকে তুলে ডেকে ওঠে। টিলার নিচে পৌঁছে দেখা গেল খুব অস্পষ্ট হলেও একটা আঁকা বাঁকা পায়ে চলা পথের রেখা যেন দেখা যাচ্ছে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে। তার মানে এই পথেই লোকজনের যাতায়াত ছিল, এবং তা হয়তো ভালো রকমই। ইদানিং যাওয়া আসা কমে যাওয়াতে পথটা অনেকটাই ঢেকে গেছে আগাছা আর
ঘাসের আস্তরণে। আমরা উৎসাহ ভরে সেই পথে পা বাড়িয়েছি। তখন মেজর বললেন, দাঁড়াও ব্রাদার, টিলার ওপরে ওঠার আগে চলো তো টিলাটার চারপাশটা একবার ঘুরে আসি। আমার মন বলছে এ টিলার আশেপাশেও এমন কিছু রহস্য আছে যা আমাদের কৌতূহল জাগিয়ে তুলতে পারে। দলনেতার নির্দেশ অমান্য করার প্রশ্নই ওঠে না। টিলাটাকে বের দিয়ে আমরা দক্ষিণ দিকে যেতে শুরু করলাম। টিলার গায়ে গায়ে বেশ খানিকটা পর্যন্ত পিচ রাস্তা আছে। তারপর যেন হঠাৎই পিচের রাস্তাটা শেষ হয়ে গিয়ে এলোমেলো জঙ্গলে পরিণত হয়েছে। রাস্তাটাও ঠিক মতো নেই। পিচ উঠে গিয়ে খোয়া আর কাঁকড় বেরিয়ে পড়েছে অনেকটা জায়গা জুড়ে। রাস্তাটা যেখানে শেষ হয়েছে আমরা সেখানে এসে দাঁড়ালাম। এলাকাটা রীতিমতো রুক্ষ। বড় বড় লালচে পাথর টিলার গায়ে। আর টিলাটা এখানে ঢালুও নয়, প্রায় খাড়া দেওয়ালের মতোই। অর্থাৎ এদিকটা দিয়ে টিলাতে ওঠার কোনো উপায় নেই। দূরের দিকে তাকালাম। রাস্তাটা শেষ হয়ে কিছুটা দূর পর্যন্ত হালকা গাছপালা, ঝোপঝাড়। তারপরে শুরু হয়েছে ঘন জঙ্গল। স্পষ্ট বোঝা যায় এদিকে মানুষজনের কোনো চিহ্ন পাওয়া যাবে না। তবে একটা ভাঙা সাঁকো চোখে পড়ল। তার মানে কি ওই সাঁকোর নিচে কোনো খাল আছে? প্রশ্ন করতে সুজয়বাবু সেটাই বললেন। একসময় ছোট একটা নদী শিউটিলার পেছন দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে যেত। এখন সেটা একটা মজা খাল। বাঁ দিকে আর এগোনোর উপায় নেই। ওদিকে টিলার ঠিক নিচে ঘন ঝোপঝাড় এবং তারপরেই খালটা। তাই আমরা সাঁকোর দিকেই এগিয়ে গেলাম। সাঁকোটা পুরনো, নড়বড়ে। সাবধানে পার হয়ে আমরা ঘাস জমির প্রান্তে দাঁড়িয়ে এদিক ওদিক দেখি। অরিন্দম ফটো তুলতে শুরু করেছে। মেজর বাইনাকুলার চোখে লাগিয়ে টিলাটা দেখছিলেন। হঠাৎ উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠলেন, এ কি? ওটা কি? আমরা সেদিকে তাকিয়ে দেখি, কিন্তু খালি চোখে কিছুই দেখতে পাই না। অরিন্দম মেজরের কথা শুনে তৎক্ষণাৎ ওর ক্যামেরা তাক করেছিল ওদিকেই। ক্যামেরায় জুম লাগানো, তাই হয়তো ওর চোখেও কিছু পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে সেও মেজরের মতো চেঁচিয়ে উঠল, হ্যাঁ তাই তো, সাদা রঙের কি একটা দেখা যাচ্ছে, গাছপালার আড়ালে ঠিক বোঝা যাচ্ছে না। কি ওটা মেজর? ওই নটরাজের মন্দিরটা নাকি? মেজর চোখ থেকে বাইনাকুলার নামালেন। তারপর হাতের ঘড়িটা এক ঝলক দেখে নিয়ে গম্ভীর মুখে বললেন, আর সময় নেই ব্রাদার, আমাদের এখনই টিলার ওপরে উঠতে হবে। অজস্র গাছ, বট, অশ্বত্থ, শাল, পলাশ, এগুলো চিনি। কিন্তু আরো অনেক নাম না জানা গাছ টিলার ওপরটাকে ঘন জঙ্গলের রূপ দিয়েছে। সেই সব জানা অজানা গাছের মধ্যে দিয়েই আমরা সেই কদম গাছের সন্ধানে হাঁটছিলাম। টিলার পশ্চিম প্রান্তের সেই পায়ে চলা রাস্তাটা দিয়েই আমরা টিলায় উঠেছি। এদিকটা অনেকটাই ঢালু, ওপরে ওঠার পক্ষে বেশ সুবিধের। তাই হয়তো এদিকটাই লোকেরা বেছে নিয়েছিল ওঠা নামার জন্য। তবে উপলক্ষ যে সেই মন্দিরটাই ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেহেতু মন্দিরটা ছিল গুহার ভেতর, সুতরাং সেই গুহার প্রবেশপথ নিশ্চয়ই এই টিলার ওপরেই ছিল। তারপর একদিন ভূমিকম্পে গুহা মুখটা হারিয়ে গেল, সেই সঙ্গে মন্দিরটাও। তাই আর কেউ এদিকে না আসায় ক্রমে ক্রমে টিলাটাও অগম্য হয়ে উঠেছে। টিলায় ওঠার পরই সুজয়বাবু বললেন, দেখুন মেজর, এই রাজশেখরের ডেড বডি পাওয়ার সময় আমি এখানে আসতে পারিনি। তবে খুব ছোটবেলায় তো আমিও কয়েকবার এই মন্দিরে এসেছি। তাই আবছা মনে আছে যে ওপরে উঠে আমরা টিলার উত্তর দিক লক্ষ্য করেই হাঁটতাম। সুজয়বাবুর কথার ভিত্তিতেই আমরা উত্তর দিক লক্ষ্য করে হাঁটছিলাম। আমাদের উদ্দেশ্য এখন দুটো। এক, সেই কদম গাছটার কাছে পৌঁছানো যেখানে রাজশেখরের ডেড বডি খুঁজে পাওয়া যায়। দ্বিতীয়ত, হারিয়ে যাওয়া সেই গুহা কিংবা নটরাজ মন্দিরের কোনো সন্ধান পাওয়া যায় কিনা সেটা দেখা। মেজরের ধারণা ওই কদম গাছ আর ওই মন্দির দুটোর মধ্যে কোনো না কোনো যোগসূত্র আছে। এই ধারণার ভিত্তি হলো ওই হেঁয়ালি ছড়ার দ্বিতীয় লাইন। ক্যাপ্টেন আমাদের আগে আগে যাচ্ছিল, এদিক ওদিক গন্ধ শুঁকতে শুঁকতে।
আমরা পেছনে পেছনে এগিয়ে যাচ্ছিলাম তারই সতর্ক পাহারায়। পায়ে চলার পথের চিহ্নটা অস্পষ্ট হতে হতে কখন যেন হারিয়ে গেছে ঘাসের আস্তরণের মাঝে। এখন চারিদিকে শুধু ছোট ছোট ঝোপঝাড় আর বড় বড় গাছের মানচিত্র। এইভাবে চলতে চলতেই আমরা একটা বড় পাকুড় গাছের কাছে এসে পড়লাম। তার ঠিক পেছনেই দেখা গেল সারিবদ্ধ কয়েকটা লম্বা লম্বা শাল গাছ। সুজয়বাবু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপরেই উত্তেজিতভাবে বলে উঠলেন, আরে এই তো সেই রাস্তা। মেজর, মনে পড়ে গেছে। কি কি মনে পড়েছে সুজয়? মেজরের গলাতেও উত্তেজনার ছোঁয়া, কৌতূহল আমাদের মনেও। সুজয়বাবু বললেন, এই তো ছোটবেলায় এই শাল গাছের সারির পাশ দিয়েই তো আমরা মন্দিরে যেতাম। এই যে গাছগুলো পরপর লাইন করে দাঁড়িয়ে আছে, আমরা এগুলোর ফাঁক দিয়ে গোলে গোলে এই জিগজ্যাগ করে দৌড়তাম। আমার আর দাদার প্রিয় খেলা ছিল এটা। না, কোনো ভুল নেই, এই সেই রাস্তা। চলুন মেজর, আর কোনো চিন্তা নেই। সুজয় বাবুর গলায় আত্মপ্রত্যয়ের সুর, তাই আমরাও খানিকটা নিশ্চিন্তে এগিয়ে যাই সেই শাল গাছের সারির পাশ দিয়ে। প্রায় মিনিট 5। তারপর দূর থেকেই দেখা গেল খানিকটা ফাঁকা জায়গার মধ্যে রাজার মতো দাঁড়িয়ে আছে একটা বিশাল কদম গাছ। চারপাশে মাটির ওপর ছড়ানো আছে তার মোটা মোটা শিকড়। লম্বা লম্বা পাতার ফাঁক দিয়ে ঝুলছে গোল গোল কদম ফুল। দেখেই বোঝা যায় বহু বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ মাথায় নিয়ে বেঁচে আছে এই গাছটি। প্রকৃতির বিপুল বাধার সঙ্গে লড়াই করেও কিভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে হয় তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সে। এদেরই বোধহয় মহিরুহ বলা যায়। এদিকে মেজরের আর তর্স হয় না। হাত নেড়ে তিনি বলেন, এগিয়ে চলো ব্রাদার, কুইক। বলেই তিনি দ্রুত পা চালান ওই দিকে। পেছন পেছন আমরাও এগোতে যাই আর পরক্ষণেই থমকে দাঁড়িয়ে পড়ি। ক্যাপ্টেন হঠাৎ একটা ছোট ডাক ছেড়ে ছুটে গেছে সামনের দিকে। একটু দূরেই রাস্তার পাশে একটা আকন্দ ফুলের ঝোপ। সেই ঝোপের সামনে দাঁড়িয়ে চাপা স্বরে গর্জন করতে করতে সামনের পা দিয়ে মাটি আঁচড়াতে থাকলো ক্যাপ্টেন। ইঙ্গিতটা স্পষ্ট। আমরা সবাই সেদিকে এগিয়ে যাই। তারপর একটু খুঁজেই মেজর ওই আকন্দ ঝোপের ভেতর থেকে ছোট একটা শাবল বের করে আনেন। ফুট 1.5 লম্বা, খুব বেশি হলে একটা জানলায় শিকের মতো ডায়ামিটার। সবাই অবাক, এখানে এই শাবলটা কেন? কেই বা লুকিয়ে রাখলো এটা? কি উদ্দেশ্যে? মেজরের দিকে তাকিয়ে দেখি ওনার ভুরু কুঁচকানো। অর্থাৎ একই প্রশ্ন তার মনেও জেগেছে, কিন্তু সেটা এক মুহূর্তের জন্য মাত্র। পরক্ষণেই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তিনি বললেন, চলো যাওয়া যাক। যেন এটা এমন কিছুই নয়, আসল বিস্ময় অপেক্ষা করে আছে ওইখানে, ওই কদম গাছের তলায়। অগত্যা কৌতূহল চেপে রেখে এগিয়ে যাই। গাছের কাছে এসে এদিক ওদিক তাকিয়ে কিন্তু দেখার মতো কিছুই পাই না। মেজর যথারীতি পেছনে হাত রেখে গাছের চারিদিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে চলেছেন। অরিন্দমও তার ক্যামেরা বার করে মনের সুখে ছবি তুলে যাচ্ছে। একপাশে দাঁড়িয়ে আমি আর সুজয়বাবু কথা বলছিলাম। হঠাৎ মেজরের ডাক শুনে তাকাই। কদম গাছটার নিচে এক জায়গায় মাটির দিকে স্থির দৃষ্টি রেখে মেজর দাঁড়িয়ে আছেন। কাছে যেতেই আঙুল দেখিয়ে বললেন, দেখো তো ব্রাদার, এই শেকড়ের পাশে মাটিটা কেমন বসে গেছে না? ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম মেজরের কথা একেবারে ঠিক। ওখানে পড়ে থাকা কদম ফুলগুলো থেতলে বসে গেছে মাটিতে। মেজর বললেন, তার মানে রাজশেখরের মৃত্যু হয়েছে এখানেই। অন্ধকারের মধ্যে গাছের ঠেসান দিয়ে বসেছিল আর তখনই সেই রাজ গোখরোর ছোবল। দৃশ্যটা কল্পনা করেই কেমন যেন শিউরে উঠি। আর ঠিক সেই মুহূর্তে একটা চিৎকার, আতঙ্ক আর বিস্ময় মেশানো একটা আচমকা চিৎকার। নিমেষে একটা হিম শীতল স্রোত যেন নেমে গেল শীত দাঁড়াবে। অরিন্দমের গলা। কিন্তু কোথায় অরিন্দম? দেখা যাচ্ছে না তো। চিৎকারটা যেন কদম গাছের পেছন থেকে এলো না। তখনই নিজেদের সামলে নিয়ে দৌড়ে গেলাম গাছের পেছন দিকে। পেছনে একটু ফাঁকা জায়গা, তারপরেই আবার জঙ্গল ঘনীভূত হয়েছে। সেখানে ঝোপঝাড় আর গাছের ফাঁকে একটা পাথরের স্তূপ। সেই স্তূপের গোড়ায় পড়ে আছে অরিন্দম।
আর ওর প্রায় ফুট দুয়েক দূরে মাটির ওপর ফনা তুলে দাঁড়িয়ে আছে একটা সাপ। তার গায়ে চিত্র বিচিত্র রঙের ওপর আলোর ছায়া পড়ে একটা ভয়ঙ্কর রূপ তৈরি হয়েছে। আমরা স্থবিরের মতো যে যার জায়গায় দাঁড়িয়েছিলাম। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগ বলে মনে হচ্ছিল। তার মধ্যেই আচম্বিতে একটা তীব্র ডাক ছেড়ে ক্যাপ্টেন ছুটে গেল বিদ্যুতের মতো। আর তাই শুনেই ম্যাজিকের মতো এক পলকে সাপটা অদৃশ্য হয়ে গেল ঝোপঝাড়ের আড়ালে। ছুটে গিয়ে অরিন্দমকে তুলে দাঁড় করালাম। ও তখনও হাঁপাচ্ছে, মুখ চোখ ঘামে ভিজে গেছে। অব্যক্ত একটা বিস্ময় আর আতঙ্ক তখনও ঘিরে রয়েছে ওকে। কোনো প্রশ্ন করার আগেই সে বলল, আচমকা পড়ে গিয়েছিলাম, উঠতে যেতেই দেখি সাপটা মুখের সামনে ফনা দোলাচ্ছে। দেখে আপনা থেকেই ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আজকে ক্যাপ্টেন না থাকলে। ক্যাপ্টেনের দিকে তাকায় অরিন্দম। মেজর জিজ্ঞেস করেন, কিন্তু তুমি পড়ে গেলে কি করে? অরিন্দম লজ্জিত মুখে বলে, আসলে একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছিল, তাই ওই পাথরগুলোর ওপর উঠে। বলতে বলতে পাথরের স্তূপটার দিকে তাকাতেই ওর মুখে কথা আটকে যায়। সঙ্গে সঙ্গেই আমরা সকলেই সেদিকে ঘুরে তাকাই আর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যাই। অরিন্দম পাথরের ওপর থেকে পা পিছলে পড়ার সঙ্গে সঙ্গেই বড় বড় 3-4টে পাথর গড়িয়ে পড়েছে এপাশে ওপাশে। আর তার তলার দিকে মাটির ভেতর থেকে উঁকি মারছে একটা গর্ত। কিছুক্ষণের জন্য আমরা চুপ। হঠাৎ একটা অভাবিত প্রাপ্তির সম্ভাবনা যেন নিমেষে আমাদের স্থবির করে দিয়েছে। কিন্তু ধন্য মেজর মনোজিৎ কাপুর আর তার সামরিক শিক্ষা। পলকের মধ্যে গলা থেকে বাইনাকুলারটা খুলে পকেটে ভরেছেন তিনি। তারপর এক লাফে এগিয়ে গিয়ে পাথরগুলো 2 হাতে সরাতে শুরু করেছেন। আমরাও দুদ্দার করে ছুটে যাই আর মেজরের সঙ্গে হাত লাগাই। কিছুক্ষণের মধ্যেই ওপরের আলগা পাথরগুলো সরানো হয়ে গেল। গর্তের মুখটা আর একটু বড় হলো, কিন্তু মস্ত মস্ত কয়েকটা পাথর মাটিতে এমনভাবে চেপে বসে আছে যা হাত দিয়ে নড়ানো অসম্ভব। মেজর অস্থির হয়ে বললেন, শাবলটা কোথায়? আকন্দ ঝোপে খুঁজে পাওয়া শাবলটা মেজর রেখেছিলেন কদম গাছটার গোড়ায়। দৌড়ে গিয়ে নিয়ে আসি। তারপর সেই শাবলের চাড়ে আর হাতের ঠেলায় একে একে বড় বড় পাথরগুলো মাটি থেকে উপড়ে তুলে নিতেই একটা বড় সড়ো গুহার মুখ খুলে যায়, যার ভেতর তাকাতেই দেখতে পাই চওড়া পাথরের এক সার সিঁড়ি ধাপের পর ধাপ নেমে গিয়ে মিশে গেছে অন্ধকারে। উত্তেজনা আর পরিশ্রমে শ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে মাটির ওপর যে যেখানে পারি বসে পড়ি। মেজরও ধপ করে মাটিতেই বসে পড়েন। তারপর কপাল থেকে ঘাম মুছে নিতে নিতে বলেন, মাই ডিয়ার সুজয়, তোমাদের ওই রাজশেখর ছেলেটি ছিল অত্যন্ত ব্রিলিয়েন্ট। অনেক আগেই সে আবিষ্কার করে ফেলেছিল তোমাদের এই হারিয়ে যাওয়া গুহা, কিন্তু সেই আবিষ্কার সে আর কাজে লাগাতে পারল না। সেই অসমাপ্ত কাজই আজ সম্পন্ন করতে হবে আমাদের। চলো গুহার ভেতরটা এবার অনুসন্ধান করা যাক।